আমাদের বিচার পাইতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল শাহবাগ, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ছাত্র জনতা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো, কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম কোনো ব্যবস্থাই নিচ্ছে না। প্রসেসিং চলতেছে, কিভাবে নিষিদ্ধ করা যায়। আমার মনে হয় সরকার এই দাবিটা মেনে নেবে। বিকেলে সারা দেশে গণজমায়েত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে গাফিলতি খুঁজছে তদন্ত কমিটি। শেখ হাসিনাকে ফেরানোর কাজ করছে ইন্টারপোল, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে ছাত্র যুব স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঢল। বিকেলে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি মির্জা ফখরুল। সাংবিধানিকভাবে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন চায় ইউপিডিএফ, ঐকমত্য প্রতিষ্ঠায় সব দলকেই ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। জাতীয় ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে যে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট আছে, সব ধরনের নাগরিকের অধিকার তা সুরক্ষিত করতে পারবে। Bismillahir Rahmanir Rahim. Today on 10th punch to our enemy. Alhamdulillah. সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুস, পাল্টাপাল্টি হামলার দাবি ইসলামাবাদ দিল্লির, সংযত থাকার আহ্বান ট্রাম্পের। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষের দাপট, আরো 3 দিন বইতে পারে তীব্র তাপ প্রবাহ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে চলছে ব্লকেট কর্মসূচি। এরই মধ্যে শাহবাগে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এনসিপির ডাকে বিকেল 3টায় শাহবাগে গণজমায়েতে মিলিত হবেন নেতাকর্মী ও ছাত্র জনতা। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলাতেও এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। আর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। ছাত্র জনতা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো, কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম কোনো ব্যবস্থাই নিচ্ছে না। সরকারের ভিতরে একটা আলাপ আলোচনা চলতেছে, একটা প্রসেসিং চলতেছে, কিভাবে নিষিদ্ধ করা যায়। আমার মনে হয় সরকার এই দাবিটা মেনে নেবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, 37 ঘন্টায় গড়ালো শাহবাগের ব্লকেট কর্মসূচি। এই মুহূর্তে ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন? উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে। আমরা সকালে দেখছিলাম তার থেকে এখন যদি পিছনে দেখাই, উপস্থিতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাদের 3টা একটি প্রোগ্রাম রয়েছে, সেখানে কিন্তু বেশ ভালো উপস্থিতি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আন্দোলনকারীরা, এবং সারা দেশেই কিন্তু গণজমায়েত করছেন। এবং শুধুমাত্র এই শাহবাগে রাস্তা ব্লকের যে রোড ব্লকের যে কার্যক্রম, সেটি কিন্তু তাদের চলছে। এবং আপনি জানেন যে 3টি দাবিতে মূলত এই আন্দোলন, যার মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একই সঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা, এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ। সেই দাবিতেই আপনি যেমন বলছিলেন যে প্রায় 36 ঘন্টা বেশি আন্দোলন গড়িয়েছে, কিন্তু আন্দোলনকারীরা যেটি বলছেন যে দাবি মানা না হলে 36 ঘন্টা না 36 দিন 36 মাস তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তার মানে তাদের দাবি না আদায় পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন থেকে এক পাও সরবে না। এবং নানা আওয়ামী লীগকে নিয়ে নানা স্লোগান আমরা শুনছি। যারা আওয়ামী লীগের এখনো দেশে বা বিদেশে থেকে নানা নাশকতা চালানোর চেষ্টা করছে, তাদেরকে বিচারের আওতায় আনা, গ্রেপ্তারের আওতায় আনা, প্রশাসনে যেসব আওয়ামী লীগের দোসররা এখনো রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তারা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন, তারা আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ চান। এর কারণ হিসেবে যেটি বলছেন যে আওয়ামী লীগ সরাসরি জুলাই গণহত্যার সঙ্গে যেমনি দল হিসাবে জড়িত, ঠিক তেমনি আওয়ামী লীগ হেফাজত ইসলামের ছাত্র চত্বরে 2013 সালে যে ঘটনা, যে গণহত্যা, সেটার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত, এবং বেশ কয়েকটি, এবং সেই সঙ্গে গুম, খুন, আয়নাঘরের মতো বিষয়, নানাবিধ অপরাধের ফিরিস্তি তারা তুলে ধরছেন। এবং
সে কারণে এই দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এই দলটি বাংলাদেশে রাজনীতি করতে পারে না এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং একই সঙ্গে এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। এখন এই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সম্পৃক্ততা রয়েছে, নতুন রাজনৈতিক দল এনসিপির সম্পৃক্ততা রয়েছে এবং নানা রাজনৈতিক দলের সম্পৃক্ততা আমরা এই আন্দোলনে দেখছি এবং বলা যায় যে তাদের যে গণজমা 3টার সময় যেটি রয়েছে সেখানে সবার উপস্থিত থাকবে এবং সেখান থেকে নতুন ঘোষণা আসবে বলে এই আমাদের যে তথ্য রয়েছে তাতে জানতে পারছি। কিন্তু শাহবাগের যে ব্লকেট সেটি কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন যে নানা পতাকা, জাতীয় পতাকা উপস্থিতি দেখতে পাচ্ছেন, তারা নানা স্লোগান দিচ্ছেন এবং এমনও অনেকে রয়েছেন যারা 3 দিন ধরেই এখানে রয়েছেন, তারা বাসায় ফেরেননি। তারা বলছেন যে এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ ছাড়বেন না। সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করে তারা কিন্তু ঘরে ফিরবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ ব্লকের সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় গাফিলতির খোঁজে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তে গঠিত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কয়েকজন আপনারা জানেন যে কি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। বিভিন্ন মিডিয়ায় ছাপা হয়েছে, বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন, অনেক কথা বলেন, কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই। আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ভোগান্তি না হয় এমন জায়গায় আন্দোলন করলে ভালো হয়। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ধরে রাখতে 15 বছর দমন পীড়ন বর্বরতার নজির গড়েছিল আওয়ামী লীগ সরকার। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে এখন মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আর আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনভোগান্তির বিষয়ে মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিত। দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সোমবার প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তথ্য জানিয়েছে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। তারুণ্যের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জড়ো হচ্ছেন বিএনপির 3 সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের অধিকার রক্ষা শিরোনামে বিকালে শুরু হবে সমাবেশটি। সমাবেশ সফল করতে সকাল থেকেই পলো গ্রাউন্ডে ঢল নামে নেতাকর্মীদের। পলো গ্রাউন্ড মাঠে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির মঞ্চ। বিকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা চট্টগ্রাম থেকে মানুষ আসা শুরু হয়েছে। ইনশাআল্লাহ 10 লক্ষের অধিক তরুণদের সমাবেশ হবে ইনশাআল্লাহ। তারুণ্যের অহংকার তারেক রহমান এটার নেতৃত্ব দিচ্ছেন এবং তারুণ্যকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করে তার মননশীলতা থেকে তার একটা বহিঃপ্রকাশ ঘটবে এবং এই পলগ্রহণ ঐতিহাসিক মাঠে আল্লাহ রহমতে বিকাল 3টা বাজে এখানে একটা জনস্রোত হবে। পলো গ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। বিএনপির তারুণ্যের মহাসমাবেশের কি খবর আছে আপনার কাছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন?
মাত্র ঘণ্টাখানেক পরেই কিন্তু শুরু হবে বিএনপির তারুণ্যের সমাবেশ। এই চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে কিন্তু আজকে বিএনপির যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশের প্রথম ধাপ কিন্তু আজকে চট্টগ্রামের এই পলো গ্রাউন্ডের মাঠের যে সমাবেশ সেটি দিয়ে শুরু হবে। আপনি জানেন যে আসলে তারুণ্যের মনোভাব বুঝতেই কিন্তু বিএনপির আজকের যে সমাবেশ সেই সমাবেশটি তারা করেছে। এর আগে কিন্তু আমরা দেখেছি গতকাল কিন্তু তারা একটি সেমিনারের আয়োজন করেছে এবং জানেন যে আসলে 24শে গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু তরুণদের একটি বড় অংশ কিন্তু আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত অবস্থায় আছেন এবং সেই ভোটের মাঠে আসলে তরুণরা একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর যে কারণে কিন্তু আসলে তরুণদের মনোভাব বোঝার কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে এই তারুণ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই বিএনপির দলের সভাপতির সাথে যে আসলে আজকের আপনি একটু জানাবেন যে আজকে এই পলো গ্রাউন্ড মাঠে আপনাদের যে উপস্থিতি, কেমন উপস্থিতি প্রত্যাশা করছেন? আমরা চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগের সমন্বয়ে আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের ডাক দিয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী যুব দল, এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মেধাবী ছাত্রদের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী ছাত্র দল। এই তিনটি সংগঠনের সমন্বয়ে আজকের এই তারুণ্যের আজকের এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ। আমরা বিশ্বাস করি আমাদের তৃণমূলে বাংলাদেশের যুব সমাজের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে সফর করেছি। আমি, আমার সাধারণ সম্পাদক রাজীব হাসান, আমার সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী সহ আমরা চট্টগ্রাম কুমিল্লা বিভাগের প্রত্যেকটি জেলায় আমরা গিয়েছি। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, একটি ঝড় উঠেছে আজকের এই সমাবেশে আসার জন্য। আমরা বিশ্বাস করি পলো গ্রাউন্ড মাঠ চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে সব থেকে বড় একটি মাঠ, এবং এই মাঠ এই তিনটি সংগঠনের উদ্যোগের সমাবেশ, তার সমাবেশ আমি মনে করি এই মাঠ উপচে আশেপাশের জায়গায় মানুষের ঠাঁই নিতে হবে। আমরা সেটা আশা করছি এবং সেটাই হবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছেন আসলে আজকে কিন্তু প্রচণ্ড যে তাপপ্রবাহ এখানে বিরাজ করছে, সেই প্রচণ্ড তাপপ্রবাহকে উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যেই পলো গ্রাউন্ড মাঠে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে। সেই সাথে তরুণদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। এবং জানেন যে আসলে গত কয়েকদিন থেকে কিন্তু আসলে এই চট্টগ্রামে কিন্তু বিএনপির এই যে তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, সেই তিন সহযোগী সংগঠন কিন্তু তারা এই আজকের এই প্রস্তুতির আয়োজন করেছে। এবং দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণ পরেই এখানে তাদের তারুণ্যের সমাবেশ শুরু হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং জানা যায় এখান থেকে তরুণদের জন্য নতুন বার্তা আসবে এবং বিশ্লেষকরা কিন্তু বলছেন যে আসলে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু বিএনপির এই যে তিন সহযোগী সংগঠনের যে উদ্যোগ, সেই উদ্যোগ আসলে জনমনে খুবই ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সৌরভ, আপনাকে ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান সংগঠনের নেতারা। আর বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সকল নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারবে এমন জাতীয় সনদ তৈরির কাজ করছেন তারা। রাষ্ট্র সংস্কারের চলমান উদ্যোগের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন। বৈঠকে ইউপিডিএফ নেতারা অভিযোগ করেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও পার্বত্য জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন বন্ধ হয়নি। বিভিন্ন রকম সংস্কার কমিশনের যে সমস্ত প্রস্তাব আপনাদের কাছে দেওয়া হয়েছে, তার লক্ষ্য হচ্ছে আমরা যেন সকলে মিলে, সকল ধরনের মত মিলে আমরা একটি সুনির্দিষ্ট পথ তৈরি করতে পারি। 19 এবং 20 এপ্রিল রাঙামাটি এবং খাগড়াছড়িতে যে এই ঘটনা ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা কখনো প্রত্যাশিত ছিল না। রাঙামাটি খাগড়াছড়ি ঘটনার পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি আজ পর্যন্ত রিপোর্ট প্রকাশ করেনি, আমি জানতে পারিনি। এখনো পর্যন্ত যে অবস্থা রয়েছে পার্বত্য চট্টগ্রামে, সেক্ষেত্রে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, এর প্রতি আমরা কিছুটা হতাশা ব্যক্ত করতে পারি।
বৈঠক শেষে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন স্বায়ত্তশাসন। বলেন, সংবিধানের মধ্য থেকেই তা নিশ্চিত করা সম্ভব। চারটা স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবনা তারা এনেছে, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম। সেটা যেন সংবিধানে উত্থাপন করা হয়, সংবিধানে যেন লিখিতভাবে সেটা স্থান পায়। দেশে যদি চারটা স্বায়ত্তশাসিত অঞ্চল হতে পারে, তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন নয়, 5টা কেন নয়? বৈঠকে দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ইউপিডিএফ। সুনির্দিষ্ট আশ্বাস তারা দেয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। স্বাগত। এবার জানাবো ভারত পাকিস্তান সংঘাতের খবর। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করল পাকিস্তান। এই অভিযানেরই অংশ হিসেবে ভোরে ভারতের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং কয়েকটি বিমান ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে সংঘাত বন্ধে দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে কাশ্মীর ইস্যুতে দুই দেশের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন G7। ভারতের সাম্প্রতিক আক্রমণের জবাবে পাকিস্তান শনিবার ভোর থেকে পাল্টা হামলা শুরু করেছে। পাকিস্তানের নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। তারা ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে। একই সঙ্গে পাকিস্তান সাইবার হামলা করে ক্ষমতাসীন বিজেপি সহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে। একই দিন পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করেছে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের আক্রমণে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলা শুরুর পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে যাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানান, সামরিক অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুস পবিত্র কোরআনের একটি শব্দ বন্ধ থেকে এই নামটি নেওয়া হয়েছে, যার অর্থ শক্তিশালী দেয়াল। ভারত পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন চীন ও G7। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের ছোড়া বহু ড্রোন ভূপাতিতে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের হামলার জবাবে শনিবার স্থানীয় সময় ভোরে পাল্টা আক্রমণ শুরু করেছে পাকিস্তান। আর এই হামলার নাম দেওয়া হয়েছে বুনিয়ান উন মারসুস। শাহবাজ প্রশাসনের হামলার এই নামকরণ নিয়ে চলছে আন্তর্জাতিক মহলে আলোচনা। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি। রাতের আধার নেমে আসার সঙ্গে সঙ্গে হামলার আতঙ্ক আরও বাড়তে থাকে সীমান্তবর্তী এলাকাবাসীর মাঝে। তবে এবার হামলা নয়, হামলার নামকরণ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারতের সামরিক হামলার বদলায় শনিবার পাকিস্তান অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম বুনিয়ান উল মারসুস দিয়েছে শাহবাজ প্রশাসন। সামরিক অভিযানের এই নাম দেয়া হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে। বুনিয়ান উল মারসুস শব্দের বন্ধের অর্থ গলিত সীসা দিয়ে নির্মিত অভেদ্য প্রাচীর, যার শক্তি, সংহতি ও দৃঢ়তার প্রতীক। এর নামকে ভারতের হামলার বদলায় পাকিস্তানের ঐক্যবদ্ধ ও শক্তিশালী জবাবের প্রতিচ্ছবি হিসেবে দেখানো হচ্ছে। তবে ভারতের সিঁদুর অভিযান শুরুর 3 দিন পর পাকিস্তান কেন তাদের অভিযানের নামকরণ করলো তা নিয়েও চলছে আন্তর্জাতিক মহলে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, অভিযান সিঁদুর শব্দটি আন্তর্জাতিক মহলে অনেকটাই জায়গা করে নিয়েছে। পাকিস্তানের গণমাধ্যমেও ঘুরে ফিরে আসছে নামটি। তাই দেশবাসী ও সেনাবাহিনীর মনোবল চাঙ্গা করার পাশাপাশি সামরিক কৌশল হিসেবেই এই নামকরণ করা হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আপনার স্বাগত সংবাদে। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বইছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ।
গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর গতকাল বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। আমরা তো ভ্যান চালাই, ব্যাপক রোদরে কাজ করা যাচ্ছে না, তাপমাত্রা অতিরিক্ত, মানে বাইরে 20 মিনিটই যাওয়া যাচ্ছে না, এত রোদ। রিক্সা নিয়ে বাসাতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। এখন কি করবো, পেটটা চেক করতেই হবে। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, খুব অস্বস্তির ভিতরেই দিনগুলো কাটাতে হচ্ছে। রোদে লোকজন বের হচ্ছে না, আমাদের ভাড়া ভাড়ি খুব কম হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহীতে আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং গরমের তীব্রতা কেমন দেখছেন? রাজশাহীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। জনজীবনে তীব্র ভোগান্তি নেমেছে। সাধারণত মানুষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। আমরা যদি আজকে সারাদিনের কথা বলি তাহলে সকাল 6টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, বেলা 10টায় তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, আর দুপুর 2টায় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 35%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কমে বেড়ে যাচ্ছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ রাজশাহীতে গত কয়েকদিন থেকে চলছে। তবে আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে। তবে রাজশাহী সহ বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। আর মাঝারি তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটে একেবারেই লোকজন খুব কম দেখা যাচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ সাধারণত বের হচ্ছেন না, বাইরে বের হলে অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন। এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক এবং পথচারীরা। আমরা রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন মানুষজন বের না হয় খুব বেশি ভাড়া পাওয়া যাচ্ছে না। যারা দিনমজুর রয়েছেন তারা কাজের সন্ধানে বের হলেও কিন্তু কাজ পাচ্ছেন না এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যারা শিশু এবং বয়স্ক তারা যেন প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়, তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সোহাগ। আপনাকে ধন্যবাদ। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের ফলে দেশের 0.19% কৃষি জমি নষ্ট হয়। ফলে টেকসই উন্নয়নের জন্য সমন্বিত স্থানীয় পরিকল্পনা দরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত 4র্থ আন্তর্জাতিক সম্মেলনে এই কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রোহিঙ্গা শিবির বা অর্থনৈতিক অঞ্চলগুলো জীববৈচিত্র্য ধ্বংস করছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারে জীববৈচিত্র্যের এখন জরাজীর্ণ অবস্থা। ফলে নদী, জলাশয় এবং জীববৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কাজ করতে হবে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রতি বছর প্রায় 0.19% কৃষি জমি নষ্ট হচ্ছে। স্থানিক পরিকল্পনা, কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। শুধুমাত্র একটা সংস্থা, একটা মন্ত্রণালয় পরিকল্পনা করে এই চেঞ্জটা আনতে পারবে না। এটা আমাদের মনোজগতে, আইনি কাঠামোতে, প্রশাসনিক জায়গাতে আনতে হবে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।